ঝড়ের আগে গুমোট হয়ে এসেছে চারিদিক। ঝিনাইদহে মালভূমির মতোই রুক্ষ পরিবেশ, সর্বক্ষণ লাল ধুলোয় চারিদিক ভরে থাকে। এসবের মধ্যে কেবল এই একটা জায়গায় একটু শান্তি, পদ্মবিলের পাশে। দিনে মানে কোনো লোক ভয়ে এই বিলের ধারে আসে না। এই গ্রামে এখনো বিদ্যুৎ আসেনি। গরমের দিনে এরকম একটা অন্ধকার বাড়িতে টিমটিমে হ্যারিকেনের আলোয় বসে থাকতে না পেরে বিরক্ত হয়ে অনিমেষ বলল, হুস, এই অন্ধকারে থাকা যায় নাকি? উফ, হরিপদ আর ওর বাবা বসুক, আমি বরং চললাম ওই বিলের ধারে। কথা শেষ করেই টর্চ জ্বালিয়ে মাটির পথ ধরে এগিয়ে গেল মাঠের দিকে। মাঠ পেরিয়ে পদ্মবিল। ওদের আসার দিন হরিপদ বারবার করে বারণ করেছিল এদিকে না আসতে, কিন্তু শহুরে মানুষের ভয় ডর কম। মাঠের আলপথ ধরে ওরা হাঁটতে লাগলো। টর্চের আলোতে খুব বেশি দূর দেখা যাচ্ছে না। মাঠের ওপর ভাদ্রের পচা গরমেও দলা দলা কুয়াশা জমেছে, যেন মনে হচ্ছে আকাশ থেকে মেঘের টুকরো ভেঙে মাটিতে পড়েছে। টর্চের আলো মাঝপথে আটকে যাচ্ছে বারবার। খানিকটা এগোতেই একটা ঠান্ডা বাতাস মাঠের মধ্যে দিয়ে পাক খেয়ে মিলিয়ে গেল। সমর হাত বাড়িয়ে বলল, ওদিকে পদ্মবিল। ওরা এগিয়ে গেল সেদিকে। ওরা ভেবেছিল বিলে অন্তত কয়েকটা পদ্ম দেখতে পাবে, কিন্তু বিলের কালো জলে একটা কচুরিপানারও দেখা মিলল না। একেবারে কালো স্বচ্ছ জল। ওরা তিনজন পাকুর গাছের গুড়িতে হেলান দিয়ে বসে মনের আনন্দে সিগারেটে টান দিল। অনিমেষ হঠাৎ উঠে দাঁড়িয়ে বিলের উল্টো দিকে হাত দেখিয়ে প্রশ্ন করল, এই, ওটা কি রে? সমর আর তন্ময় উঠে অনিমেষের গা ঘেঁষে দাঁড়ায়। ওদের চোখ এখন সেই অদ্ভুত জিনিসটার দিকে। উঁচু মানুষের আকৃতির কিছু, আর তার মাথার দিকেই পতাকার মতো কিছু একটা মৃদুমন্দ হাওয়ায় অল্প অল্প উড়ছে। মুখে কেউ কিছু না বললেও এই অন্ধকার রাতে ওদের তিনজনেরই বেশ ভয় লাগলো। এই তিন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি ডাকাবুকো অনিমেষ। বিলের পাশ দিয়ে হাঁটতে শুরু করলো। পেছন থেকে সমর বলল, এই অনিমেষ, আরে দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? জায়গাটা ভালো না। অনিমেষ পেছন ঘুরে কুড়ে আঙুল দেখিয়ে বলল, প্রকৃতির ডাক এসেছে ভাই, যাই, আমি একটু হালকা হয়ে আসি। আরে তার জন্য ওদিকে যাওয়ার কি দরকার? এখানে তো কেউ নেই। ওই জিনিসটাকে না দেখলে আমার আবার শান্তি নেই। আরে দাঁড়া, একা যাস না। সমর আর তন্ময় অনিমেষের পেছন পেছন এগোতে লাগলো। বিলের আশেপাশে শ্যাওড়া, ফণিমনসা, ধূত্র গাছের আগাছা জঙ্গল। সাপকোপ থাকতে পারে, কিন্তু অনিমেষের কোনো ভয় নেই। অবয়বের কাছে গিয়ে ভালো করে টর্চের আলো ফেলে দেখল বিলের পাশে একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে, আর তার মাথায় একটা ছেঁড়া প্লাস্টিক এসে আটকে আছে। সেটাকেই দূর থেকে পতাকার মতো মনে হচ্ছিল। অনিমেষ সেদিকে এগিয়ে গিয়ে বলল, আহারে, এও আমাদের মতোই সিঙ্গেল। অনিমেষ কাউকে কিছু না বলেই কাকতাড়ুয়াটার সামনে গিয়ে তার চারপাশে আলো ফেলে দেখেই টয়লেট করে দিল। সমর পেছন থেকে বলল, তুই আর জায়গা পেলি না? কেন রে, এটা তোর গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, সমর আর তন্ময় হাসতে হাসতে আবার পাকুর গাছের দিকে এগিয়ে আসে। হঠাৎ করে ধূপ শব্দ শুনে পেছন ফিরে দেখল অনিমেষ মাটিতে পড়ে আছে। ওর মুখ
কাকতাড়ুয়ার দিকে। মুখ থেকে একটা অদ্ভুত স্বর বেরিয়ে আসছে। ওরা দুজনেই ছুটে গেল সেদিকে। এত অন্ধকার যে আশপাশটা কিছুই পরিষ্কার দেখাও যায় না। অনিমেষের কাছে গিয়ে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, এই এই তুই এরকম করছিস কেন? হ্যাঁ, অনিমেষ কাঁপা কাঁপা হাত কাকতাড়ুয়ার পেছনের ঝোপ জঙ্গলের দিকে আঙুল তুলল। দুটো হলদেটে আলো সেদিক থেকে এক দৃষ্টে ওদের দিকেই তাকিয়ে আছে। হলদে আলোটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। সমর ফিসফিসিয়ে বলল, ভাই, এক্ষুনি চল, পালাতে হবে আমাদের। এই জায়গায় এমনিতেই লোকজন নেই, কত রকম কত কিছু হয় এই সব জায়গায়। এখানে সব কিছু শহরের মতো নয়, তোদের তো আগেই বারণ করলাম। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ওরা তিনজনেই ছুটতে লাগলো। সমর একবার পেছন ফিরে তাকিয়ে দেখল কাকতাড়ুয়াটার পেছন থেকে একটা নারী মূর্তি মাটি থেকে প্রায় 2 ফুট ওপরে শূন্যে ভাসতে ভাসতে ওদের দিকে এগিয়ে আসছে। সমরের মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। ওদের তিনজনেরই সেই দৃশ্য দেখে ভয়ে হাত পা কাঁপছিল। নারী মূর্তির চোখ দুটো হলদে আলো আর মুখ থেকে সাপের মতো হিস হিসে শব্দ বেরিয়ে আসছে। অন্ধকারে ওরা কোনো মতে ছুটতে ছুটতে মাঠের মাঝে এসে দাঁড়ায়। এখান থেকে বিল দেখা যায় না, কিন্তু ওদের মনে হলো ওদের থেকে হাত 10 দূরে মাঠের মাঝে সেই নারী অবয়ব শূন্যে ঝুলছে, আর কাকতাড়ুয়াটা ঠিক ওর পেছনে। জলদি চল, জলদি চল। তন্ময় চিৎকার করেই ছুটতে শুরু করলো। হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে এসে জোরে শব্দ করে দরজা বন্ধ করে দেয় সমর। হরিপদ ওদের দেখে অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলে? তন্ময় মুখ ফসকে বলে ফেলে, পদ্মবিলের ধারে। সাথে সাথে হরিপদর মুখ ফ্যাকাশে হয়ে আসে। ওরা ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। ভয়ে সারা রাত ঘরে হ্যারিকেন জ্বালিয়ে রেখেছিল। যদিও রাতে আর কিছুই হয়নি, তবে সব শুনে হরিপদর মুখ ভীষণ গম্ভীর হয়ে গেছে। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন সকাল গড়িয়েছে। নিরামিষ তরকারি আর পাতলা চিকেনের ঝোল দিয়ে লাঞ্চ সেরে সমর বলল, আগামীকাল এখান থেকে ফিরে চল। এখানে এইভাবে থাকার কোনো মানে হয় না, ছুটিটা পুরোই নষ্ট। তন্ময় সায় দিয়ে বলল, ঠিক বলেছিস, এখন একটু চল, আশপাশটা একটু ঘুরে দেখে আসি। মাথা ভারী হয়ে গেছে রে। ওরা বেরোতেই যাবে, হরিপদ পেছন থেকে ডেকে বলল, একটা কথা বলি, কালকে তোমরা অনেক বড় ভুল করেছ। এই গ্রামে কেউ ওই বিলের ধারে যায় না। ওই জমিটা অভিশপ্ত। বিলের পাশে অত খালি জমি পড়ে থাকবার কারণ ওটা পদ্ম ডাইনির বিল। বিলের উল্টো দিকে যে কাকতাড়ুয়া আছে, তার নিচেই জ্যান্ত কবর দেওয়া হয়েছিল ওকে। ওদিকে গিয়ে ঠিক করনি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। হরিপদ চলে যেতেই তন্ময় বলল, হরিপদ অনিমেষে টয়লেট করবার ঘটনাটা জানে না, তবুও এত ভয় পাচ্ছে। কালকে রাতে আমরা যা দেখেছি সেসব জানলে কি হতো কে জানে। জানলার বাইরে তাকিয়ে দেখল সেখানে দিনের আলো কমে এসেছে। তন্ময় বলল, আজকে তো বিকেল হয়ে এসেছে, কালকে সকাল সকাল আমরা চলে যাব। আজকে রাতটা কাটলে হয়। তিনজনের কানে এই কথাটা পৌঁছেছিল, কিন্তু কেউ আর কথাটা বাড়াতে চাইল না। ওরা গ্রামের শুকনো পথ ধরে হাঁটছিল।
সূর্যের আলোটা এখন অনেকটা কমে এসেছে। হাঁটতে হাঁটতে বেখেয়ালে সেই ফাঁকা মাঠের ধারে এসে দাঁড়িয়েছে। দিগন্তে রক্তাভ আকাশের মাঝে কমলা রঙের মেঘের আনাগোনা। সমর সিগারেটে টান দিয়ে বলল, এই পদ্ম ডাইনির ঘটনাটা হরিপদ কিন্তু খুলে বলল না। পদ্ম ডাইনিকে তোমরা চেনো? ঘর ঘরে কণ্ঠস্বর শুনে পেছনে তাকিয়ে দেখল অপরিষ্কার জামা কাপড় পরা একটা লোক ওদের পেছনেই দাঁড়িয়ে। পদ্ম আমার মেয়ে, তুমি ওকে দেখেছ? সমর এগিয়ে গিয়ে বলল, নিজের মেয়েকে ডাইনি বলছেন কেন? সবাই তো তাই বলে। ওই বিলের ধারে ওকে পিটিয়ে ফুঁতে দিল, গুনিন ডেকে কাকতাড়ুয়া বসিয়ে দিল যাতে ওর মুক্তি না হয়। মেয়েটা আমার। কারা আপনার মেয়েকে মেরে ফেলেছে? এই এই গ্রামের লোকেরা। আমি সারাদিন ওখানে বসে থাকি, কত ডাকাডাকি করি, কিন্তু সে আসে না। লোকটা মাঠের মধ্যে দিয়ে বিলের দিকে চলে গেল। এর শেষ আমি দেখেই ছাড়বো। অনিমেষ ছুট লাগালো লোকটার পেছন পেছন। লোকটার সামনে গিয়ে বলল, আমরা আমরা কালকে রাত্রে আপনার মেয়েকে দেখেছি। লোকটার চোখ দুটো এখন গনগনে আগুনের মতো লাল। ওকে তোমরা বিরক্ত করেছ, মোড়লের বাড়ির লোকজন তোমরা। ওকে আবার তোমরা কষ্ট দেওয়ার জন্য বন্দি করতে চাও, তাই না? ওরা তিনজন বুঝতে পারল লোকটার মাথা ঠিক নেই। আর কিছু না বলেই বাড়ির দিকে এগিয়ে গেল। সন্ধে পেরিয়ে এখন রাত 9:30 বাজে। রাতের খাবার হরিপদ ঘরেই দিয়ে গেছে। সমর আর তন্ময় ঘুমিয়ে পড়লেও অনিমেষের চোখে ঘুম নেই। অনিমেষ জানলার কাছে উঠে এসে দাঁড়াতেই দেখতে পেল বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। গ্রামটাকে দেখে মনে হচ্ছে যেন অন্ধকারের চাদর গায়ে দিয়ে সে নিজেকে লুকিয়ে ফেলতে চাইছে। অনিমেষ বিছানায় ফিরে যাবে ঠিক তখনই জানলার বাইরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঝেতে ছিটকে পড়ে গেল। সেই লোকটা ওদের জানলার বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে। অনিমেষ মোহগ্রস্ত হয়ে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে গেল। লোকটা ওকে দেখে ছুটতে শুরু করলো। নিশির ডাকের মতো অনিমেষ ওর পেছন পেছন দৌড়াতে শুরু করেছে। পরদিন সকালবেলা ঘুম ভাঙল। সমর আর তন্ময় দেখল অনিমেষ ঘরে নেই। ওদের দেখেই হরিপদ বলল, ঘুম থেকে উঠে দেখি সদর দরজা হাট করে খোলা, আর পুরো ঘরের মধ্যে মাটির পায়ের ছাপ। সমর ব্যস্ত হয়ে বলে, অনিমেষকে পাওয়া যাচ্ছে না। জানতাম আমি পদ্ম ডাইনি টেনে নিয়ে গেছে। কাল ওর বাবাকে মাঠের পাশে। পদ্ম মারা গেছে প্রায় 150 বছর আগে। তার বাবা ওই বিলের জলে ডুবে মারা যায়। বিলের ধারে গিয়ে তোমরা ওকে জাগিয়ে তুলেছিলে। এখন দেখো কি হয়।
ওরা ছুটতে ছুটতে বিলের সামনে গিয়ে দেখল অনিমেষের শরীরটা বিলের জলে উল্টো হয়ে ভাসছে। কাকতাড়ুয়াটা একভাবে দাঁড়িয়ে আছে, চারিদিকে কেউ নেই। ঠান্ডা একটা বাতাস মাঠের মধ্যে দিয়ে ঘুরে বিলের জলে কতগুলো আলপনা কেটে আবার মিলিয়ে গেল। সমর আর তন্ময় ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঝিনাইদহের পদ্ম ডাইনি আবার প্রাণ নিয়ে ফিরে গেছে তার নিজের জায়গায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।